আসসালামু আলাইকুম। শুরুতে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে। এই ধন্যবাদটা কোনো প্রদর্শনের জন্য নয়, একেবারে হৃদয় থেকে ভিতর থেকে ধন্যবাদ জানাচ্ছি। কেন বলছি? কারণ তিনি এবার একেবারে সঠিক মানুষটাকে বেছে নিয়েছেন। এই জন্য যে মানুষটাকে বেছে নিয়েছেন, আমরা যদি ক্রিকেট খেলার উদাহরণ দেই, দেখবেন সবসময় সেরা খেলোয়াড়টাকে শুরুতে কিন্তু মাঠে নামানো হয় না, অনেক সময় রিজার্ভ রাখা হয়। ঠিক সেই সময় তাকে নামানো হয় যাতে ম্যাচটা ঘুরে যায়। এবারে তাই হলো, বাবর সাহেবকে অনেকটা রিজার্ভ রাখা হয়েছিল। দীর্ঘ 1 বছর কেটে গেল, আমরা তাকে মাঠে দেখিনি। হঠাৎ করেই দেখা গেল এবার তিনি মাঠে নামলেন, এবং নামলেন এমন এক সময় যখন দলের জন্য এটা একেবারেই জরুরি ছিল। এখন থেকে বলা যায় তারেক রহমান সাহেবের নিরাপত্তার বড় দায়িত্ব বাবর সাহেবের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা নিছক কোনো দায়িত্ব নয়, এটা একেবারে কৌশলগত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, বাবর সাহেব আগে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তখন দেশের সবকিছু তার কানে আসতো। কোথাও যদি একটু খুন হয়, কোথাও যদি কোনো হাঙ্গামা হয়, কোথাও কোনো বড় দুর্ঘটনা ঘটে, সব খবর সবার আগে পৌঁছে যেত কার কাছে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। তার মানে তার কাছে দেশের পুলিশ, আর্মি, গোয়েন্দা বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী সবাই তার অধীনে। অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে কি ঘটছে, কে কি করছে, সব খবর জানা থাকতো। আমাদের মতন সাধারণ মানুষের কাছে যে আত্মীয় স্বজন বা প্রতিদিন ফোন দেয়, কে অসুস্থ হলো, কে কোথায় কি করছে, তেমনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে কি আসে, কোথায় খুন হচ্ছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, দুর্ঘটনা, মাদক চক্র, সব খবরাখবর। ভাবুন তো, প্রতিদিন কত রকম ফোন আসতো তার কাছে। এর মানে তিনি যে পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছেন সেটা আমাদের সহজে বোঝা সম্ভব নয়। এর কারণে তারেক রহমান সাহেবের জন্য বাবর সাহেবকে সামনে আনা হয়েছে, একেবারে ঠিক পদক্ষেপটা নিয়েছেন। সম্প্রতি তার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যেখানে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে সম্মানের সঙ্গে স্যার বলে সম্বোধন করলেন। কেন? ভাবুন তো, অন্য কাউকে যদি পাঠানো হতো, ধরা যাক সেখানে শামসুজ্জামান দুদুকে পাঠানো হয়েছে, জাহাঙ্গীর সাহেব তাকে কি স্যার বলতো? নিশ্চয় না। কারণ অতীতের ভূমিকা, অভিজ্ঞতা আর সেই সম্মানের জায়গা বাবর সাহেব অর্জন করেছেন বলে আজ তাকে সবাই ভিন্ন চোখে দেখে। একটু পিছনের দিকে যাওয়া যাক। তিনি যখন জেল থেকে মুক্তি পেলেন, তখন নেত্রকোনা সাধারণ মানুষের ফুলের মালা দিয়ে তাকে বরণ করলেন এবং মা বোনেরা কেঁদে ফেললেন। কিন্তু অবাক করার মতন ঘটনা বা ব্যাপার হলো, বিএনপির সেখানে কোনো বড় বড় নেতা উপস্থিত ছিল না। 1 বছরের মধ্যে বিএনপির অসংখ্য বড় সমাবেশ হলো, লন্ডন থেকে অনলাইনে নেতাদের সঙ্গে বক্তব্য আমরা দেখলাম, কিন্তু বাবর সাহেবের সাথে কোথাও তাকে দেখা গেল না। কেন? কারণ তাকে তখন রিজার্ভ রাখা হয়েছিল, আর আজ তাকে খেলার ময়দানে নামানো হলো। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়। বাবর সাহেব নাকি বলছেন এক ব্যবসায়ী এস আলম বিপুল অর্থ ঢেলেছেন, 4000 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। সেই টাকা দিয়ে অস্ত্র কেনা হয়েছে এবং অলরেডি দেশে পাঠানো হয়েছে আলুর বস্তার ভিতর করে। সীমান্তে এই অস্ত্র ধরা পড়েছে। বন্ধুরা, এটা কি কোনো ছোট খবর? এটা তো প্রমাণ করে দেশের ভিতরে যা কিছু ঘটছে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে, সব খবরাখবর কিন্তু বাবর সাহেবের কাছে পৌঁছাচ্ছে। আর এই অভিজ্ঞতার কারণে আজ তাকে আবারও সামনে আনা হয়েছে। এখন প্রশ্ন আসে, ডাকসু এবং জাকসু কিংবা আগামী রাষ্ট্র নির্বাচন সবকিছু কেন এরকম ফলাফল দিচ্ছে? ছাত্রলীগের ছায়া অন্যরা পাশ করছে, তার মানে কি? এর মানে হলো সবাই এখন বুঝে ফেলছে ক্ষমতায় কোথায় কে যাচ্ছে। যারা যাচ্ছে ইসলামপন্থী, জামাত শিবিরের মতন শক্তি, আগামীতে তারা ক্ষমতায় আসবে এই হিসাব করে সবাই তাদের দিকে ঝুঁকছে, এমনকি দিল্লি পর্যন্ত তাদের দিকে হাত বাড়ায়। তাহলে কি অবাক করার কিছু থাকবে? শেখ হাসিনা হাত বাড়াতে পারে, ছাত্রলীগ হাত বাড়াতে পারে, কারণ সবাই ক্ষমতার সঙ্গে থাকতে চায়। এখানে একটি নতুন গুজব শোনা যাচ্ছে, বলা হচ্ছে বাবর সাহেব নাকি জামাতের আমিরের সঙ্গে যোগাযোগ করছেন, বুক মিলাচ্ছেন, একসঙ্গে বসছেন। যদিও এটা কতটা সত্য আর কতটা মিথ্যা বলা যায় না, কিন্তু এতে অত্যন্ত একটি জিনিস স্পষ্ট হয়ে উঠে আসছে, ওনার রাজনৈতিক মূল্য হঠাৎ করে অনেক বেড়ে গেছে। সবাই ভাবছে তিনি যদি জামাতের দিকে চলে যান, তাহলে বিএনপির জন্য সেটা বড় একটি ধাক্কা হবে। তাহলে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে তারেক রহমান সাহেবের নিজের নিরাপত্তা এবং দলের ভবিষ্যৎ সুরক্ষার জন্য বাবর সাহেবকে বেছে নিয়েছেন। তিনি জানেন অন্ধকার পথে কেমন করে চলতে হয়, তিনি জানেন গোপনে কিভাবে আত্মরক্ষা করতে হয়, তিনি নেতাকে কিভাবে রক্ষা করবে এই বিষয়টা। তাই বিএনপির ভিতরে যারা ভুয়া নেতা,
তৈরি করেছিল বা বসেছিল তাদের ভিতরে এখন জ্বালা পড়া শুরু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এখানে মূল কথাটা কি জানেন? আসলে বিএনপি আবার সামনে আসছে। যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার মূল নীতিকে ধারণ করে তারা অভিমানে পিছিয়ে পড়েছিল, কিন্তু এখন তারা আবার ফিরে আসবে। নকল স্লোগান, রাজাকার, আলবদর টাইপের নাটক দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না। সঠিক রাজনীতির পথ ধরতে হয়, আর সবাইকে একদিন ধরতে হবে। এখন সময়ের অপেক্ষা মাত্র। যদি সবাই এখন এক লাইনে না আসে তাহলে জুলাই মাসে গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের গলায় ফাঁসির দড়ি পড়বে। শুধু জামাত বা শিবিরের নয়, বিএনপি সব যে ভুয়া নেতারা তারাও রক্ষা পাবে না। এমনকি আমরা যারা কথা বলছি বা আপনারা যারা মন্তব্য করছেন কেউ নিরাপত্তা থাকবেন না। তাই ভাই, আজ না হয় কাল সবাই সঠিক পথে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জ্ঞান দেবেন, আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন। এই রক্তের বিনিময়ে তিনি নিশ্চয় ভুল পথে ফেলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।